193 সপ্তগ্রাম বিধানসভার লড়াই কিন্তু জমজমাট। একদিকে ভূমিপুত্র, অন্যদিকে কিন্তু বিখ্যাত ফুটবলার প্রতিনিধিত্ব করছেন এবারে নির্বাচনে। কিন্তু ভূমিপুত্রের দাবি যে আমি এখানকার ভূমিপুত্র, জন্ম এখানে, শৈশব এখানে, বার্ধক্য এখানেই কাটাবো। সেই ভূমিপুত্র সাথে 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 আমরা শুরু করছি একান্ত। দাদা, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার দাদা, নির্বাচন কতটা জমজমাট? দিন তো আর বেশি দিন বাকি নয়। শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখেছেন ভোটের প্রার্থী ঘোষণার পর থেকে সপ্তগ্রাম বিধানসভায় আমাকে নরেন্দ্র মোদীজি এবং ভারতের জনতা পার্টির উপর নেতৃত্ব, কেন্দ্রীয় এবং রাজ্য জেলা নেতৃত্ব আমাকে উপযুক্ত মনে করে 193 সপ্তগ্রাম বিধানসভাতে প্রতিদ্বন্দ্বী করতে পাঠিয়েছেন। আমি যেদিন থেকে নাম ঘোষণা হয়েছে সেই মুহূর্ত থেকে 5 মিনিটের মধ্যে থেকে আমি এলাকায় নেমে গেছি এবং এলাকায় নেমে আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, আজ আপনারা জানেন 2 দিন পর ভোট আছে। আজকে আপনাদের হয়ে গেল 24 তারিখ, তাহলে 25, 26, 27, 28, 29 তারিখে ভোট। আর 3 দিন আছে হিসেব মতো ভোটের কাজ করা। এখনো পর্যন্ত আমি মানুষের কাছে আমার 256টা বুথে আমি পৌঁছে গেছি। 256টা বুথে শুধু পৌঁছায়নি, মানুষের এত আবেগ ছিল, মানুষ বাড়ি বাড়ি আমাকে ডেকেছে এবং আমি আপনাদের দয়ায় এবং ঈশ্বরের দয়ায় যে আমাকে অশেষ এনার্জি এবং ক্ষমতা ভগবান দিয়েছে, যাতে আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এবং মানুষ আমাকে আপন করে তাদের ঘরের ছেলে ডেকে। আপনি যেখানেই গেছেন দেখা যাচ্ছে মানে প্রচুর মানুষ, শুধু তৃণমূল ছেড়ে না, সাধারণ মানুষ স্বরাজ ঘোষকে দেখতে, এমনকি স্বরাজ ঘোষের হাত ধরে পদ্ম ফুলকে আপন করে নিয়েছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা অনেক বড় পার্টি, যেটা বিশ্বের সর্ববৃহৎ পার্টি এবং হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় পার্টি। আর সেই পার্টির আমি একজন প্রার্থী। আর বিশেষ করে সপ্তগ্রাম বিধানসভাতে আমি পরিচিত মুখ অনেকের কাছে প্রত্যেক ঘর ঘর আমি পরিচিত। কিছু না কিছু উপকারে, কিছু না কিছু কাজে মানুষের পাশে আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। তাই মানুষ আমাকে আপন করে তাদের ঘরেতে ডেকে তাদের ঘরে নিয়ে গেছে। তাদের মনের কথা, তাদের সুখ দুঃখের কথা, এই অত্যাচারিত তৃণমূলদের কথা এবং এই সন্ত্রাসবাদী যারা এই সপ্তগ্রাম বিধানসভাতে আছে, কিভাবে সন্ত্রাস চালিয়েছে আজকে 15 বছর, কাকে কি ক্ষতি করেছে, সমস্ত ডায়েরি আমার কাছে লেখা আছে। আমি ডায়েরিতে লিপিবদ্ধ করেছি এবং মানুষ বলেছে একটাই, যে আপনাকে আমরা দলমত নির্বিশেষে ভোট দেব। যেখানে শুধু ভারতীয় জনতা পার্টি লোকেরাই আমাকে আপন করেনি, আপন করেছে সমগ্র মানুষ, সপ্তগ্রামের সমগ্র সমাজের মানুষ আমাকে আপন করেছে। আপনাকে দেখা গেছে সংখ্যালঘু ভাই যারা, তারাও আপনার সাথে একই মঞ্চ শেয়ার করেছে। সংখ্যালঘু ভাইয়েরা তো আমাদের রাষ্ট্রবাদী মুসলমান, তারা আমাদের ভারতবর্ষের মুসলমান। আমার সঙ্গে যারা বাংলাদেশি, যারা সন্ত্রাসবাদী মৌলবাদী, সেই মুসলমানের পক্ষে আমরা নেই। রাষ্ট্রবাদী মুসলমান, আমাদের ভারতীয় মুসলমানরা, আমাদের সপ্তগ্রামের সমস্ত মুসলমানরা আমাদের পক্ষে আছে, আমার পক্ষে আছে। তারাও তাদের ঘরের আপন ভাবে, আপন ছেলে হিসেবে আমাকে অনেকেই, প্রায় 70% মুসলমানদের ঘরে আমি যে জনসংযোগ করেছি তারা ডেকেছে। দাদা, দেখা গেছে আপনি নিজে বলেছেন যে এআই দিয়ে একটি ছবি করে ফেসবুকে আপনাকে বন্দুকবাজ লিখে এরকম একটা ছবি পোস্ট করা হয়েছে, যেটা আপনাকে কালিমা লিপ্ত করা। আপনারা দেখেছেন যে ছবিটা বন্দুক দিয়ে করেছে, সেই ছবিতে দেখবেন 2টো হাতের আঙুল আছে। আমার এটা দেখুন, আমার একটা হাতের আঙুল আছে, একটা হাতের আঙুল আমি ক্লাস 4-এ যখন পড়ি তখন আমার তালের শ্বাস খেতে গিয়ে এই আঙুলটা কেটে ফেলেছিলাম। তাহলে এই আঙুলটাকে আবার ওখানে বসিয়ে ওই ছবির মধ্যে দিয়ে ছবিটা বানিয়েছে। শুধু কি কালিমা লিপ্ত করার জন্য? এটা শুধু কালিমা লিপ্ত করার জন্য। কিছু দালাল আছে তৃণমূলের, কিছু চোর আছে তৃণমূলের, যেগুলো তৃণমূলেরও খায়, অন্যান্য দলের সাথেও খায়। সেই চোরগুলো তৃণমূলের প্রচার করছে, যাদেরকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় আঁটিয়েছে, সেই চোরগুলো তৃণমূলের প্রচার করছে। দেখুন, তৃণমূলেও 2-1 ভালো মানুষ আছে। আমি ভারতীয় জনতা পার্টি করে বলে তৃণমূলের সঙ্গে সকলের আমার শত্রু নেই। তৃণমূলের ভালো লোক আছে কিছু, তারা নিজেরা বলছে যে আমার দলের মধ্যে কিছু চোর ঢুকে গেছে। এই চোরগুলো সপ্তগ্রাম চালাচ্ছে। তাই এই চোরের বিরুদ্ধে গর্জন এবং তৃণমূলের মধ্যেই দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব এমন গর্জন হচ্ছে, সেটা আপনারা 4 তারিখে ভোটার যখন ব্যালটে দেখতে পাবেন, যখন রেজাল্ট হবে,
আপনারা বুঝতে পারবেন যে এই গর্জন মানুষের কান কান পর্যন্ত পৌঁছে গেছে, যে মানুষ সকলে মিলে দল মত নির্বিশেষে স্বরাজ ঘোষকে চেয়েছে। দাদা, দেখা গেছে এইখানকার যে প্রার্থী হয়েছে, যিনি এখানে থাকেন না, বিদেশ বোস, তিনি বলছেন আমি হুগলির হয়ে গোল করেছি, একসময় হুগলির হয়ে খেলেছি, সুতরাং আমি বহিরাগত নই, আমি এখানকারই প্রার্থী, আমি এখানকারই ছেলে। কি বলবেন? দেখুন, আমিও ছোটবেলায় খেলাধুলা করতাম। আমি স্কুলে, আমার কুইনান হাই স্কুল আমার স্কুল ছিল। আপনি স্কুলে গিয়ে হেড টিচারকে জিজ্ঞেস করবেন, ওই স্কুলে আমি লং জাম্প, হাই জাম্প, দৌড়ে আমি ফার্স্ট ছিলাম। ওখান থেকে যখন বেলমুড়ি স্কুলে পড়েছিলাম ক্লাস, মানে ওখানে এইচএস পর্যন্ত, ওখানেও খেলাধুলা করেছিলাম। ওখান থেকে আমাকে স্টেটে খেলাতে নিয়ে গিয়েছিল। তো স্টেটে খেলাতে গেছি বলে এমন নয় যে আমি সব কিছু হয়ে গেছি। হুগলি জেলায় যখন উনি খেলাধুলা করেছেন, তো সেই ক্লাবের বা সেই সংগঠন ওনাকে পয়সা দিয়ে নিয়ে এসেছিল, খেলেছিল। তার জন্য এমন নয় উনি সপ্তগ্রামের ভূমিপুত্র হয়ে গেছে বা হুগলি জেলার ভূমিপুত্র হয়ে গেছে। তাই মানুষকে বোঝাতে হবে, এটা মানুষকে বুঝতে হবে, এবং মানুষ বুঝে গেছে যে কেউ 1 ঘন্টা পারিশ্রমিক নিয়ে খেলতে এসেছে বলে সে সেই জেলার এবং সেই বিধানসভার ভূমিপুত্র হয়ে গেল, এটা হতে পারে না। আমি কানলাও যাই, ওনার যেটা পুরনো বাড়ি আছে বর্ধমান ডিস্ট্রিক্টের, সেখানেতে আমি বহুবার গেছি, আমার আত্মীয় আছে। তা বলে এটা নয় আমি ওখানকার ভূমিপুত্র। আমার মামার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট, আমি শুনেছি ওনার ওনার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট, আর আমার নিজের মামার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট। আপনি একসময় বলেছিলেন যে আউটলাইনের বাইরে গিয়ে খেলতে হবে, এখন আর ফার্স্ট 11-এ আসার সময় শেষ হলো। দেখুন, খেলার ময়দানে খেলতে গেলে খেলার মাঠ চিনতে হয়। 70 সালের মাঠ যিনি চিনেছেন সেই চেনা, আর আমার জন্ম থেকে আমি এই মাঠগুলোতে খেলে অভ্যস্ত, এই এলাকায় ঘুরে অভ্যস্ত, কে কেমন খেলোয়াড় জেনে অভ্যস্ত। তাই এইখানকার টিমের সঙ্গে খেলতে গেলে, এই সপ্তগ্রামের টিমের সঙ্গে খেলতে গেলে তাকে সবকিছু জেনে আসতে হবে, তাহলে খেলতে পারবে না। ওই দৌড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে, বহিরাগত হিসেবে এখানে এসছে। মানুষের একটাই কথা, এলাকার মানুষ চাই, এলাকার ভূমিপুত্র চাই, বহিরাগত ঠাঁই নাই। দাদা, দেখা গেছে আপনি ছানা দিয়ে নিজের হাতে রসগোল্লা বানাচ্ছেন, আজকেও প্রচার সেরে এসে একদম ভর দুপুরবেলায় চায়ে চুমুক, কি বলবেন? দেখুন, সকাল থেকে প্রচারে বেরিয়েছি। আমি একজন কৃষক ঘরের ছেলে, আমার জমি জায়গা চাষ করে ছোটবেলা থেকে বড় হয়েছি। তারপর স্কুলে চাকরি করেছি, বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে আমি উপরে উঠেছি। আমি যেমন মাঠেতে ধান বাঁধতে পারি, আমি যেমন জমি চাষ দিতে পারি, চষতে পারি, আমি যেমন ভিতে কাটতে পারি, ট্রাক্টর নিয়ে জমি চাষ দিতে পারি, তেমনি আমি কলম ধরে লিখতেও পারি, এবং আমি মানুষের সঙ্গে মিশতেও পারি। তাই সব পরিবেশের সাথে মিলিয়ে নেওয়া এবং মিশে থাকা, সকল মানুষের সাথে, মাটি থেকে বসা থেকে আরম্ভ করে আমরা উচ্চ উচ্চ জায়গা পর্যন্ত সকলের সাথে আমি মিশে থাকতে পারি। তাই আপনি দেখেন দুপুরবেলা লোকে লাঞ্চ করছে, কিন্তু মানুষের সাথে মানুষের যে আবেগ আমাকে দেখার, তার মধ্যে আমার সময় আর কোলাইনি। আমি এখানে চা বিস্কুট খেয়ে আবার কাজের মধ্যে নেমে পড়বো, তাই কথা। দাদা, দেখা যাচ্ছে সপ্তগ্রাম মানেই আমরা দেখেছি দুর্নীতির আতুর ঘর। এখানে মাটি মাফিয়া, বালি মাফিয়া বারংবার শিরোনামে উঠে এসছে এই নামগুলো। আপনি যদি জিতে আসেন, সাধারণ মানুষের জন্য কি করবেন? চট্টগ্রাম ভয় মুক্ত হয়ে গেছে, চট্টগ্রামের মানুষ বুঝে নিয়েছে। দেখুন, বাঘেরা গর্জন করে না, বিড়ালরা কি করে, ম্যাও 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 করে। তারা এলাকায় এলাকায় বুথে বুথে নেমে গেছে, তার মানে কি, তারা ভয় পেয়ে গেছে, তাই ম্যাও ম্যাও করে প্রত্যেকটা বুথে নামছে। তাই বাঘেরা গর্জন করে না। যারা বলে মাফিয়া মাফিয়া, এই মাফিয়া যারা এখানে মাফিয়াগিরি করছে, মাফিয়া রাজ 2026-এর নির্বাচনের 4 তারিখের পর শেষ হবে। কত হাজার ভোটে জিতবেন? সংখ্যা আমি বলতে পারবো না, তবে এটুকু জেনে রাখুন, আমাদের যা অ্যানালিসিস হয়েছে তাতে সপ্তগ্রাম বিধানসভা 35,000 থেকে 40,000 ভোটে জিতছে মিনিমাম। সংখ্যাটা নির্বাচন করবেন যারা ভোট দেবেন, সংখ্যা নিয়ে চিন্তিত নন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। তিনি বলছেন এক কথায়, যত দুর্নীতিবাজ, যত মাটি মাফিয়া, যত বালি মাফিয়া আছে, তারা কিন্তু ভয় পেয়ে গেছে, কারণ পদ্ম ফুটতে শুধু সময়ের অপেক্ষা। আর পদ্ম যখন ফুটবে, সপ্তগ্রামকে কুলসুতো মুক্ত করার দায়িত্ব নিয়েছেন স্বরাজ ঘোষ। হুগলির সপ্তগ্রাম থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।